প্রিয় ভিউয়ার্স, রবি ঠাকুরের ভক্তের সংখ্যা ভারত ও বাংলাদেশে অনেক। তার লেখা আমি ভীষণ পছন্দ করি। তার সকল সৃষ্টির মতো ছোট গল্পগুলোও এক কথায় অসাধারণ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার। আসলে বাংলা ভাষায় ছোট গল্প তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। তার দেখানো পথেই পরবর্তী লেখকগণ হেঁটেছেন বা চেষ্টা করেছেন। যাই হোক, রবি ঠাকুরের ছোট গল্পের সমালোচনা আমার বিষয় নয়। আসলে আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হলো তার বিখ্যাত 10টি ছোট গল্প রচনার পেছনের কাহিনী বা কোন প্রেক্ষিতে এগুলো লিখেছিলেন তা নিয়ে আলোচনা করা। তো চলুন জেনে নেওয়া যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 10টি ছোট গল্পের পেছনের ইতিহাস। নাম্বার 1, পোস্ট মাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য জমিদার পরিবারের অন্যতম সদস্য ছিলেন, এ কথা সবারই জানা। কবি হলেও জমিদারি দেখাশোনার দায়িত্ব থেকে রেহাই পাননি তিনি। আপনারা অনেকেই জানেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে তার একটি কাছারি বাড়ি ছিল। এই বাড়িতে বসেই তিনি জমিদারি দেখাশোনা করতেন। যাই হোক, রবি ঠাকুরের অতি জনপ্রিয় একটি গল্প পোস্ট মাস্টার। এই কাছারি বাড়ির একতলাতে একটা পোস্ট অফিস ছিল। সেখানকার পোস্টমাস্টার মহাশয়ের সাথে তার প্রায় প্রতিদিন দেখা হতো এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা গল্পগুজব হতো। কবিগুরু প্রায় প্রতিদিন দিনের বা রাতের কোনো একটা সময় পোস্টমাস্টার সাহেবের সাথে কাটাতেন। মূলত এই পোস্টমাস্টার মহাশয়ের জীবনের নানা কাহিনী অবলম্বনেই তিনি এই গল্পটি লিখেছিলেন। নাম্বার 2, কঙ্কাল। ছোটবেলায় কবি যে ঘরে শুতেন সেখানে একটা মেয়ে মানুষের স্কেলিটন ঝোলানো ছিল। সে সময় তার তেমন একটা ভয়টাই করতো না। পরিণত বয়সে একদিন বাড়িতে অতিথি সমাগম হওয়াতে তাকে বাইরে শোবার দরকার পড়েছিল। অনেকদিন পরে সেই ঘরে তিনি আবার শুয়েছিলেন। শুয়ে তার মনে হতে লাগলো সাজের আলোটা ক্রমে কাঁপতে কাঁপতে নিভে গেল। তার আরও মনে হতে লাগলো কে যেন মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, আমার কঙ্কালটা কোথায় গেল। ক্রমে মনে হতে লাগলো সে দেয়াল হাতড়ে বন বন করে ঘুরতে আরম্ভ করছে। এভাবেই তার মাথায় এসে গেল এই কঙ্কাল গল্পটা। নাম্বার 3, জীবিত ও মৃত। কবিগুরুর ভোররাতে উঠে অন্ধকারে ছাদে ঘুরে বেড়ানোর একটা অভ্যাস ছিল। তেমনই একদিন রাত্রে ঘুম ভেঙে যেতেই তিনি উঠে পড়লেন। ভেবেছিলেন উঠার সময় হয়েছে, আসলে তখন গভীর রাত। অভ্যাসবশত তিনি হাঁটতে লাগলেন। সব ঘরের দরজা বন্ধ, সব একেবারে নীরব নিঝুম। খানিক পরেই ঢং ঢং করে রাত 2টো বাজার ঘণ্টা পড়ল। তিনি থমকে দাঁড়ালেন, ভাবলেন, তাই তো, এই গভীর রাত্রে আমি সারা বাড়িময় এমন করে ঘুরে বেড়াচ্ছি কেন? হঠাৎ তার মনে হলো তিনি যেন প্রেতাত্মা, এই বাড়ি হান্ট করে বেড়াচ্ছেন। তিনি যেন মোটেই তিনি নন, তার রূপ ধরে বেড়াচ্ছেন মাত্র। এই আইডিয়াটাই তাকে পেয়ে বসল, যেন একজন জীবিত মানুষ সত্যি সত্যিই নিজেকে মৃত বলে মনে করছে। এইভাবেই জীবিত ও মৃত গল্পের সৃষ্টি। নাম্বার 4, ছুটি। এটাও শাহজাদপুরে কাছারি বাড়ি বসে লেখা তার একটি অনবদ্য ছোট গল্প। তখনকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম বাহন ছিল নৌকা। তিনিও নৌকা যোগেই তার কাছারি বাড়িতে তার জমিদারি দেখাশোনা করতে আসতেন। এমনই একদিন ওই রকম নৌকা ঘাটে ভিড়িয়েছিলেন। নদীর তীরে গ্রামের অনেক ছেলে খেলা করতে এসেছে। তার মধ্যে সর্দার গোছের একটা ছেলে ছিল, অনেক ডানপিটে স্বভাবের ছিল সে। তার কাজই হলো এ নৌকা ও নৌকা করে বেড়ানো, মাঝিদের কাজ দেখা, মাছতলের পাল গোঠানো দেখা ইত্যাদি। তীরে অনেকগুলো গুড়ি কাঠ গাদা করা অবস্থায় ছিল। মাঝে ছেলেটি তড়াক করে নৌকা থেকে এই কাঠগুলো গড়িয়ে গড়িয়ে নদীতে ফেলতে আরম্ভ করল। কিন্তু তার আমোদের পথে একটা বিঘ্ন এসে উপস্থিত হলো। একটি ছোট মেয়ে এসে গুড়ি চেপে বসল। ছেলেটি তাকে উঠাবার চেষ্টা করলে কিন্তু মেয়েটি তা গ্রাহ্য করল না। তখন ছেলেটি তাকে শুদ্ধই গুড়িটি উল্টে ফেলে দিল পানিতে। মেয়েটি পড়ে গিয়ে বিকট কান্না জুড়ে দিল এবং কাঁদতে কাঁদতে উঠেই ছেলেটিকে কষে চড় দিল। এই ঘটনা থেকেই ছুটির শুরু, সৃষ্টি হলো অন্যতম সেরা একটি গল্পের। এই গল্পে ফটিকের ছুটি হয়েছিল চিরতরে। নাম্বার 5, সমাপ্তি। শাহজাদপুরে বসে লেখা তার আরেকটি অনবদ্য সৃষ্টি, আমার অতি প্রিয় একটি ছোট গল্প। এই গল্পটি কলেজে পড়াকালীন সময়ে অসংখ্যবার পড়েছি আর ভেবেছি জীবনে মৃণময়ের মতো কোনো মেয়ে যদি পেতাম। যাক, তার কাছারি বাড়ির ঘাটে একটি নৌকা লেগে আছে এবং এখানকার জনপদ বধূ তার সম্মুখে ভিড় করে দাঁড়িয়েছে। বোধ হয় কাউকে বিদায় দিতে সবাই এসেছে, কিন্তু ওদের মধ্যে একটা মেয়ে আছে, তার প্রতিই রবি ঠাকুরের মনোযোগটা সর্বাপেক্ষা আকৃষ্ট হচ্ছে। 12-13 বছরের স্বাস্থ্যবতী, একটু কালো অথচ দেখতে বেশ, ছেলেদের মতো চুল ছাটা, বুদ্ধিমান এবং সপ্রতিভ ও সরল ভাবের একটি মেয়ে।
একটা ছেলে কোলে করে এমন নিঃসংকোচ কৌতূহলের সঙ্গে কবিকে চেয়ে দেখতে লাগলো। মেয়েটিকে ডেকে দুই একটা কথা জিজ্ঞাসা করতে তার ইচ্ছা হয়েছিল, কিন্তু আবার কি ভেবে তা পারলেন না। মেয়েটি মাঝে মাঝে আসতো। যাই হোক, হঠাৎ একদিন দেখা গেল বধূবেশে শ্বশুরবাড়ি চলল সেই মেয়েটি। সেই ঘাটে নৌকা বাঁধা, কি তার কান্না! অন্য মেয়েদের বলাবলিতে কানে এলো, দুরন্ত মেয়ে, কি হবে এর শ্বশুরবাড়িতে। কবির ভারী দুঃখ হলো তার শ্বশুরবাড়ি যাওয়া দেখে। চঞ্চলা হরিণীকে বন্দিনী করবে, ওর কথা মনে করেই কবি লিখে ফেললেন সমাপ্তি গল্পটি। নাম্বার 6, ক্ষুদিত পাষাণ। কবির মতে ক্ষুদিত পাষাণের কল্পনা কল্পলোক থেকে আমদানি, তবে তার এই কল্পনার পেছনেও একটি কাহিনী আছে। কবি বিলেত যাওয়ার আগে তার মেজদাদার কর্মস্থল আহমেদাবাদে গিয়েছিলেন। তার ভাই একজন জজ ছিলেন। আহমেদাবাদের জজের বাসা ছিল শাহীবাগে। দিনের বেলায় তার মেজদাদা চলে যেতেন কাজে। তখন তার মনে হতো বড় বড় ফাঁকা ঘর হাহা করছে। তার মনের মধ্যে প্রথম আভাস দিয়েছিল ক্ষুদিত পাষাণের গল্প। নাম্বার 7, দুরাশা। টেনিসনের প্রিন্সেস গল্পটি নাকি কয়েকজন বন্ধু মুখে মুখে রচনা করেছিলেন। একজন আরম্ভ করলে খানিক দূরে অগ্রসর হয়ে আর একজন বলতেন, এইবার তুমি গল্পটি চালিয়ে নাও। দ্বিতীয় ব্যক্তি থামলে আর একজন গল্পটাকে আরও খানিকটা অগ্রসর করে দিলেন। এই রকম করে যেন গল্পটি রচিত হয়েছিল। কিন্তু এই গল্পটি আগাগোড়ায় কবি লিখেছেন। অনেকের মন্তব্য কবির দুরাশা গল্পটি তেমনই। এই ব্যাপারে কবির বক্তব্য হলো, দার্জিলিংয়ে একদিন কোচবিহারের মহারানী সুনীতি দেবী বললেন, আসুন সকলে মিলিয়া একটা গল্প রচনা করা যাক, আগে আপনি আরম্ভ করুন। আমি আমাদের বাঙালি সমাজ ছাড়া একটা রোমান্টিক গল্পের অবতারণা করিবার প্রয়াসে বলিলাম, আচ্ছা বেশ, এই বলিয়া আরম্ভ করিয়া দিলাম। দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের ধারে ঘন কুজ্ঝটিকার মধ্যে বসিয়া একটি হিন্দুস্তানি রমণী কাঁদিতেছে, এই বলিয়া ছাড়িয়া দিলাম। কিন্তু দেখিলাম গল্পটা অন্যের মুখে অগ্রসর হইতে চাইল না। অগত্য আমাকেই সমস্ত রচনা করিয়া লইতে হইল। এই রকম করিয়া আমার দুরাশা গল্পটি রচিত হইয়াছে। নাম্বার 8, মাস্টার মশাই। এটাও যথারীতি কল্পনালোক থেকে আমদানি। একদিন কবি কোচবিহারের রানীর আমন্ত্রণ রক্ষা করতে যান। খাওয়া দাওয়ার পর রানী কবির কাছে ভূতের গল্প শুনতে পিড়াপিড়ি করতে লাগলেন। তার ধারণা রবিবাবু অবশ্যই ভূত দেখেছেন। অগত্য তিনি বললেন, আচ্ছা, তবে একটা ঘটনা বলতে পারি। তিনি শুরু করলেন তার গল্প বলা। তার বলা গল্পটি এমন চমকপ্রদ ও ভীতি জাগানিয়া ছিল যে রানী বলে বসলেন, বলেন কি, সত্যি নাকি? কবি হেসে বললেন, না, মোটেই সত্য নয়, গল্প করিলাম মাত্র। এই গল্পটি পরে নতুন করে তিনি লিখেছিলেন। নাম্বার 9, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা অধ্যায়টি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প, যা আফগানিস্তানের একজন ফল বিক্রেতা মিনি এবং একটি কাবুলিওয়ালার মধ্যে বন্ধুত্বকে ঘিরে আবর্তিত হয়েছে। রহমত নামে কাবুলিওয়ালা মিনির সাথে একটি বিশেষ বন্ধন তৈরি করে, তার সাথে তার নিজের মেয়ের মতো আচরণ করে। যাই হোক, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে রহমত একটি অপরাধের জন্য কারাগারে বন্দী হয়েছিলেন। অনেক বছর পর যখন সে মুক্তি পায়, তখন সে মিনিকে দেখতে যায়, যে এখন অনেক বড় হয়েছে। গল্পটি বন্ধুত্ব, নস্টালজিয়া এবং সময় অতিবাহিত করার বিষয়গুলি অন্বেষণ করে। নাম্বার 10, গিনি। এই গল্পটির অনেক সত্যতা আছে। সেটা কবির নর্মাল স্কুলের স্মৃতি হতে লিখিত। তাদের স্কুলে এক পণ্ডিত ছিলেন, যিনি ক্লাসের ছেলেদের অদ্ভুত নামকরণ করে ছাত্রদেরকে অনেক লজ্জা দিতেন। তার ভাষা এত কুৎসিত ছিল যে তার প্রতি অশ্রদ্ধাবশত কেউই কোনো প্রশ্নের উত্তর করত না। যেমন একটি ছেলেকে তিনি ভেটকি বলে ডাকতেন। সে বেচারার গ্রীবার অংশটা কিছুটা প্রশস্ত ছিল। সুপ্রিয় ভিউয়ার্সগণ, আমি যে নিজে নিজে গবেষণা করে এসব বের করিনি, এটা আপনারা ভালো করেই জানেন। কবির ছোট গল্পগুলোর একত্রিত সংস্করণ গল্পগুচ্ছ থেকে সংকলন করে আমি তুলে দিয়েছি মাত্র। যে কোনো ভুলের জন্য আগেই দুঃখিত বলে রাখছি। ভুল ধরিয়ে দিলে আরও বেশি খুশি হব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন এবং এমনই সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আগামীতে আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।